হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার কোচিং সেন্টার। বন্ধুরা, আজকে যে গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে কোষের গঠন ও কোষের প্রকারভেদ। আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি কোষের ধারণা সম্পর্কে। তোমরা যদি কেউ সেই ভিডিওটি এখনও পর্যন্ত দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটি এক্ষুনি দেখে নাও। আমার মনে হয় এই বায়োলজি সাবজেক্টটির প্রাণ বা কেন্দ্রবিন্দু হচ্ছে এই কোষ বা সেল। আমরা যদি এই কোষ সম্পর্কে ভালোভাবে জানতে না পারি বা বুঝতে না পারি তাহলে বায়োলজি পড়াটা আমাদের প্রায় অসম্পূর্ণ থেকে যায়। তো এই বায়োলজি সাবজেক্টটির বায়োলজি সাবজেক্টটির বায়ো শব্দটি এসেছে বায়োস থেকে, আর লজি শব্দটি এসেছে লস থেকে। এই বায়োলজি শব্দটির পুরো কথাটির মানে হচ্ছে বায়ো অর্থ লাইফ, বায়ো অর্থ হচ্ছে লাইফ বা জীবন, আর লস অর্থ হচ্ছে নলেজ, নলেজ বা জ্ঞান। অর্থাৎ বায়োলজি কথাটির অর্থ হচ্ছে নলেজ অ্যাবাউট লাইফ বা জীবন সম্পর্কে জ্ঞান। জীবন সম্পর্কে জ্ঞান, এই ধারণাটি যদি আমরা ভালোভাবে বুঝতে না পারি তাহলে বায়োলজি পড়াটা আমাদের অসম্পূর্ণ থেকে যাবে। তো এই বিষয়টি আমাদের ভালোভাবে বোঝার জন্য সর্বপ্রথম সবার আগে যে বিষয়টি আমাদের ভালোভাবে বুঝতে হবে সেটি হচ্ছে জীবনের একক। জীবনের একক হচ্ছে কোষ, দ্য ইউনিট অফ লাইফ সেল। তো কোষের সংজ্ঞা হচ্ছে জীবদেহের গাঠনিক একক ও কার্যগত একক। কোষ একই সাথে দুইটি কাজ করে, জীবের গঠন করে এবং জীবের কাজ পরিচালনা করে। তো জীবের গাঠনিক একক বলতে আসলে কি বোঝাচ্ছে? জীবের গাঠনিক একক বলতে বোঝাচ্ছে একটি প্রাণী বা একটি উদ্ভিদের দেহ কিভাবে গঠিত হয়েছে। একটি প্রাণী বা উদ্ভিদের দেহ কিভাবে গঠিত হচ্ছে, এটাই হচ্ছে গাঠনিক একক। তো কিভাবে গঠিত হচ্ছে এই বিষয়টি যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের একটি উদ্ভিদ বা একটি প্রাণীর পুরো শরীর নিয়ে কোনো গবেষণা করতে হবে না। তার থেকে মাত্র একটি সেল যদি আমরা বুঝতে পারি যে সেই একটি সেল কিভাবে গঠিত হয়েছে বা একটি সেলের দেহ কিভাবে গঠিত হয়েছে, সেই একটি কোষের গঠনটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে একটি প্রাণী দেহ বা একটি পার্টিকুলার উদ্ভিদ দেহ কীভাবে গঠিত হয়েছে। এটা হচ্ছে জীবদেহের গাঠনিক এককের ক্ষেত্রে। আর কাজের এককের ক্ষেত্রে কি, যে একটি উদ্ভিদ দেহ বা একটি প্রাণী দেহ কীভাবে কাজ করে, এটিও বোঝার জন্য আমাদেরকে একটি প্রাণী বা একটি উদ্ভিদের পুরো শরীর নিয়ে কোনো গবেষণা করতে হবে না। তার থেকে একটি সেল কিভাবে কাজ করে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলেই বোঝা যাবে যে একটি প্রাণী বা একটি উদ্ভিদ কীভাবে কাজ করে। তো কোষের সংজ্ঞাটি আমরা দেখি। কোষের সংজ্ঞা হচ্ছে জীবদেহের গঠনগত ও কার্যগত একক। মোট কথা কোষ ছাড়া কোনো উদ্ভিদ দেহ বা কোনো প্রাণী দেহ কল্পনাই করা যায় না। আমাদের এই প্রাণী দেহ বা উদ্ভিদ দেহ সবই কোষ দিয়ে গঠিত। তো কোষের সংজ্ঞা সর্বপ্রথম দেখব আমরা সংজ্ঞা হচ্ছে জীবদেহের গাঠনিক ও কাজের একক। কোষ একই সাথে জীবদেহের দুটি কাজ করে, একটা গঠনগত কাজ আর একটা হচ্ছে কাজের একক। দুটি একক, একটা হচ্ছে গঠনগত একক, একটা হচ্ছে কাজের একক। এই কোষ সর্বপ্রথম ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে বা 1665 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। তো আমরা কোষের সংজ্ঞা পেলাম জীবদেহের গাঠনিক ও কার্যগত একক। তো আমরা যদি এখন এই কোষের শ্রেণীবিন্যাস করতে চাই তাহলে আমরা কিভাবে শ্রেণীবিন্যাস করব? আসলে একটা কথা কি বন্ধুরা, বায়োলজি সাবজেক্টের ক্ষেত্রে বা কোনো সাবজেক্টের সংজ্ঞার মধ্যে কয়েকটি কিওয়ার্ড লুকিয়ে থাকে। তো সেই কিওয়ার্ডগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে সংজ্ঞা মনে রাখা খুব একটা কঠিন কাজ নয়। তো কোষের ক্ষেত্রে আমরা কি কিওয়ার্ডগুলি পেলাম? একটা হচ্ছে গাঠনিক একক আর একটা হচ্ছে কাজের একক। কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক ও কার্যগত একক। তো এই দুইটি কির মাধ্যমে আমরা শ্রেণীবিন্যাস করতে পারবো কোষের ক্ষেত্রে। তো চলো আমরা দেখি যে গঠনগতভাবে কোষ কত প্রকার এবং কাজের একক কাজ অনুযায়ী কোষ কত প্রকার সেটি আমরা এখন দেখব।
তো গঠন অনুযায়ী কোষ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে প্রাককেন্দ্রিক বা প্রোক্যারিওটিক, আর একটা হচ্ছে সুকেন্দ্রিক বা ইংলিশে বলে ইউক্যারিওটিক। তো গঠন অনুযায়ী কোষ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে প্রাককেন্দ্রিক বা প্রোক্যারিওটিক, একটি হচ্ছে সুকেন্দ্রিক ও ইউক্যারিওটিক। আবার আমরা কার্য অনুযায়ী কোষ পাবো দুই প্রকার। তো কার্য অনুযায়ী কোষ হচ্ছে দুই প্রকার। তো কার্য অনুযায়ী কোষ হচ্ছে দুই প্রকার কি কি? একটি হচ্ছে দেহকোষ আর আরেকটি হচ্ছে জনন কোষ। তো আমরা পেলাম গঠন অনুযায়ী কোষ হচ্ছে দুই প্রকার আর কার্য অনুযায়ী কোষ হচ্ছে দুই প্রকার। এখন আমরা এগুলো ডিটেলসে একটু জানবো। আমি এটা মুছে দিলাম। গঠন অনুযায়ী কোষ দুই প্রকার, একটি হচ্ছে প্রাককেন্দ্রিক বা প্রোক্যারিওটিক, আর একটা হচ্ছে সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক। তো গঠন অনুযায়ী মূলত এই কোষ গঠন অনুযায়ী শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে মূলত নিউক্লিয়াসের গঠন আর সাইটোপ্লাজমের গঠন অনুযায়ী ভাগ করা হয়েছে। তো প্রোক্যারিওটিক, প্রো অর্থ হচ্ছে আদি, আর ক্যারিওটিক শব্দটি এসেছে ক্যারিয়ন থেকে, এটি নিউক্লিয়াসের সাথে সম্পর্ক। আমরা কোষ বিভাজনের ক্ষেত্রে আরও জানবো ডিটেলসে। তো প্রোক্যারিওটিক হচ্ছে আদি নিউক্লিয়াস, আর প্রোক্যারিওটিকের ক্ষেত্রে নিউক্লিয়াসটি সুগঠিত হয় না, মানে সুনিউক্লিয়াস থাকে না, পরিণত নিউক্লিয়াস থাকে না প্রোক্যারিওটিকের ক্ষেত্রে। আর ইউক্যারিওটিক ইউ অর্থ হচ্ছে আধুনিক বা মডার্ন, কথাটির অর্থ হচ্ছে আধুনিক বা মডার্ন, আর ক্যারিওটিক হচ্ছে নিউক্লিয়াসের সাথে সম্পর্ক। তো সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক অর্থ হচ্ছে আধুনিক নিউক্লিয়াস বা মডার্ন নিউক্লিয়াস, যেটাকে আমরা বলি। তো প্রোক্যারিওটিক আসলে কি? প্রোক্যারিওটিকের ক্ষেত্রে যদি আমরা দেখি কিভাবে নিউক্লিয়াসটি সুগঠিত নয়, আমরা যদি একটি জেনারেল নিউক্লিয়াস দেখি, তো জেনারেল নিউক্লিয়াসের ক্ষেত্রে কি হয়? জেনারেল নিউক্লিয়াসের ক্ষেত্রে এর চতুর্পাশে এভাবে পর্দার মতো করে কি থাকে? এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা। তার ভিতরে অর্ধতরল পদার্থ, এগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর সবচেয়ে যে ঘন কালো অংশটি, এটি হচ্ছে নিউক্লিওলাস, সুতার মতো জালকের মতো যে থাকে, এগুলো হচ্ছে নিউক্লিয় জালিকা। তো এটি হচ্ছে একটি সাধারণ নিউক্লিয়াস। তো প্রোক্যারিওটিক বা প্রাককেন্দ্রিক কোষের ক্ষেত্রে কি হয়? প্রাককেন্দ্রিক কোষের নিউক্লিয়াসটির এই যে বাইরের দিকে পর্দাটা, বাইরের দিকে যে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা, সেটি অনুপস্থিত থাকে। তো আমরা এটা মুছে দিলাম। প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা অনুপস্থিত থাকে। এই যে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা, এই পর্দাটি অনুপস্থিত থাকার কারণে কোষের মধ্যে থাকা সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের মধ্যে থাকা নিউক্লিওপ্লাজম, এই দুটি পরস্পর একাকার হয়ে যায়। কি বললাম কথাটি? কোষের মধ্যে থাকা সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের মধ্যে থাকা নিউক্লিওপ্লাজম নিউক্লিয়ার মেমব্রেন না থাকায় পরস্পর একাকার হয়ে যায়, যার ফলে সুগঠিত নিউক্লিওপ্লাজম এর মধ্যে থাকে না। আর এই নিউক্লিওপ্লাজম না থাকায় এই যে
এটিও অনুপস্থিত থাকে, নিউক্লিওলাসও অনুপস্থিত থাকে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি থাকছে? শুধু থাকছে কিছু প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউট্রিয়াল বস্তু হিসেবে থাকছে কিছু নিউক্লিয়ার রেটিকুলাম, যাকে আমরা ক্রোমাটিড রেটিকুলামও বলে থাকি। তো প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে সংজ্ঞাটি দাঁড়াচ্ছে যে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে বাইরের দিকে নিউক্লিয়ার পর্দা অনুপস্থিত থাকে এবং নিউক্লিয়ার পর্দা অনুপস্থিত থাকায় কোষের মধ্যে থাকা সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের মধ্যে থাকা নিউক্লিওপ্লাজম পরস্পর একাকার হয়ে যায়। পরস্পর একাকার হওয়ার কারণে সেখানে নিউক্লিওলাসও অনুপস্থিত থাকে, শুধু পড়ে থাকে যেটা হচ্ছে নিউক্লিয়ার কিছু রেটিকুলাম বা ক্রোমাটিড রেটিকুলাম। তো এটাই হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। তার উল্টো দিকে আছে কি? সুকেন্দ্রিক কোষ। প্রোক্যারিওটিক কোষ আর সুকেন্দ্রিক কোষ। তো সুকেন্দ্রিক কোষটা কি হচ্ছে? সুকেন্দ্রিক কোষ হচ্ছে বা ইউক্যারিওটিক কোষ হচ্ছে ঠিক প্রাকেন্দ্রিক কোষের উল্টোটা। তো সুকেন্দ্রিক কোষের ক্ষেত্রে সংজ্ঞাটি দাঁড়াচ্ছে যে সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকবে। সুগঠিত নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওপ্লাজম আরও বিভিন্ন কোষাঙ্গাণু থাকবে। এটা হচ্ছে সুকেন্দ্রিক কোষ। আরেকটি প্রাকেন্দ্রিক কোষ আর সুকেন্দ্রিক কোষ, এটা নিউক্লিয়াসের গঠন অনুযায়ী আমরা দেখলাম। এখন দেখব সাইটোপ্লাজমের গঠন অনুযায়ী কীভাবে প্রাকেন্দ্রিক কোষ আর সুকেন্দ্রিক কোষের মধ্যে পার্থক্যটা। তো প্রাকেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক কোষের কী থাকে? প্রাকেন্দ্রিক কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমের যে বিভিন্ন অঙ্গাণুগুলি থাকে তার মধ্যে শুধু প্রাকেন্দ্রিক কোষে থাকে রাইবোজোম, শুধুমাত্র রাইবোজোম, আর বাকি অঙ্গাণুগুলি অনুপস্থিত থাকে। তো এটাই হচ্ছে সুকেন্দ্রিক ও প্রাকেন্দ্রিক কোষের ক্ষেত্রে পার্থক্য, যে প্রাকেন্দ্রিক কোষে সাইটোপ্লাজমের শুধুমাত্র রাইবোজোম থাকে এবং সুকেন্দ্রিক কোষে সাইটোপ্লাজমের সমস্ত অঙ্গাণুগুলি থাকে। এটাই হচ্ছে পার্থক্য। তো আমরা দেখলাম আজকে যে প্রাকেন্দ্রিক কোষ ও সুকেন্দ্রিক কোষের তুলনা বা কীভাবে গঠিত এগুলা। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে থাকবে কোষের বিভাজন বা কোষের অন্যান্য চ্যাপ্টারগুলি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামী পর্বে। টাটা, বাই বাই।